হে গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো অনেকদিন ধরে তোমরা কমেন্ট করছিলে যে দাদা প্রিপারেশনে একটা ভিডিও বানাও, আমরা কিভাবে খুব তাড়াতাড়ি ডব্লিউপি, কেপি বা বিভিন্ন সরকারি ফিল্ডে একটা জব পেতে পারি। তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, তোমরা কিভাবে খুব তাড়াতাড়ি বা খুব সহজে অল্প কয়েকদিন পড়াশোনা করেই চাকরিটা পেলে বা প্রথম চান্সেই চাকরিটা পেলে। তো বিশেষ করে চাইছিলে দিদির কিছু স্ট্র্যাটেজি যেটা দিদি ফলো করে চাকরিটা পেয়েছে সেটা তোমরা জানতে চাইছিলে, এবং আমি কিভাবে ফার্স্ট টাইমে এই চাকরিটা ক্র্যাক করলাম সেটা নিয়েও কিছু জানতে চাইছিলে। তো এই ভিডিওটা দেখলে আশা করি তোমরা অনেকটা হেল্প পাবে, অনেকটা উপকৃত হবে সামনে ডব্লিউপি কেপির এক্সামের জন্য। তো চলো ভিডিওটা প্রথম শুরু করছি। আমরা দুজনে এক্সপিরিয়েন্স শেয়ার করছি আজকে কিভাবে আমরা খুব তাড়াতাড়ি খুব সহজেই ফার্স্ট চান্সেই চাকরিটা পেলাম। তো চলো ভিডিওটা প্রথম শুরু করছি, আশা করি অনেকটা হেল্প হবে। তো ফার্স্ট অফ অল দিদিকে ওয়েলকাম, অনেকদিন পর দিদির সাথে দেখা, কেমন লাগছে? ভালো লাগছে, এখন নতুন আমাদের পোস্টিংটা হয়েছে, ডিউটি করছি, ভালো লাগছে। কিন্তু ট্রেনিং সেন্টারের যে স্মৃতিগুলো আছে সেগুলো খুব মনে পড়ে, মাঝে মাঝে সবসময় মনে পড়ে, কিন্তু চাইলেই তো আর সেখানে ফিরে যাওয়া যাবে না। কিন্তু এখন ডিউটি করছি, ভালো লাগছে। এখানে ডিউটিতে আছি, ওখানকার যারা আছে কর্মকর্তারা সবাই খুব ভালোবাসে আমাদের, সবাই খুব আমাদের হেল্প করে, কাজে কিভাবে কি কাজ করব শিখিয়ে দেয়, এভাবেই চলছে। তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যখন ট্রেনিং সেন্টারে যাবে এবং তোমাদের যখন ট্রেনিংটা শেষ হবে না, তোমরাও কিন্তু সারা জীবন এই ট্রেনিং লাইফটাকে মিস করবে। তো অনেকেই জানতে চাইছে যে তোমার দিদি এখন পোস্টিং কোথায় রয়েছে? আমার পোস্টিং হয়েছে আরএফএ, রিজার্ভ ফোর্স। আচ্ছা আচ্ছা। সচরাচর এখানে মেয়েদের পোস্টিং হয় না, এবার 32টা মেয়ে নিয়েছে। এবার সাধারণত মেয়েদের যেহেতু বিয়ে হয়ে গেছে, তোর বাচ্চা আছে, তারপরেও স্পেশাল ফোর্সে সিলেকশন হয়েছে। সাধারণত হয় না, বাট কেন হয়েছে জানি না, যা হয় ভালোর জন্যই হয়। আচ্ছা, এখন তোর পোস্টিংটা বেসিক্যালি কোথায়, কোন দিকটা রয়েছে? আমি তো আরএফ পোস্টিং হয়েছে, আমি কলকাতাতেই রয়েছি। ওখানেই আমার অফিস, আর এখানে আমাদের 8টা মেয়েকে ওই অফিসেই রিজার্ভ করে রেখেছে, যেখানে ডিউটি লাগে, ডিউটি হয়। আমাদের স্যার যে সে আগের দিন রাত্রে আমাদের জানিয়ে দেয়, আমরা তারপরে ডিউটিতে সে আগের দিন জানিয়ে দেওয়ার পরেই আমরা বাড়ি থেকেই যাতায়াত করি, যেহেতু কাছাকাছি আমাদের কলকাতাটা। তারপরে বাড়ি থেকেই যাতায়াত করি, আগের দিন আমাদের জানিয়ে দেয়, আমরা পরের দিন সকালে সেই রিপোর্ট সেন্টারে গিয়ে রিপোর্ট করে সিসি নিয়ে আমরা জায়গায় চলে যাই। কলকাতা পুলিশে কিন্তু এটাই সুবিধা যে যারা সাউথ বেঙ্গলের আছে, বেসিক্যালি নর্থ বেঙ্গলের ক্ষেত্রে একটু চাপের, কিন্তু সাউথ বেঙ্গলে যারা আছে তারা কিন্তু খুব ইজিলি বাড়িতে থেকেও কিছুটা যাতায়াত করতে পারে, ঠিক আছে? তো সবার ক্ষেত্রে সমান হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় বা কোনো কোনো দিন হয়ে যায়। তো যাই হোক, ব্যাপারটা হলো গিয়ে যারা আগামীতে পুলিশে আসতে চাইছে, অনেকেই ভাবছে যে পুলিশের চাকরিটা অনেকটা ডিফিকাল্ট বা অনেকটা ঝুঁকিপূর্ণ। অবশ্যই আমাদের সবার লাইফই ঝুঁকিপূর্ণ, বাট অনেকে ভাবে হয়তো অসম্ভব আমাদের দ্বারা। তাদের জন্য তুই কি বলতে চাইছিস? অসম্ভব না, চেষ্টা করো, তুমিও পারবে। কারণ আমিও প্রথমে ভেঙে পড়েছিলাম, ডব্লিউবিতে আমি মেরিট লিস্ট থেকে বাদ হয়ে যাওয়ার পরে আমিও ভেবেছিলাম যে পড়াশোনা পুরোপুরি করবোই না। তারপরে আমার ভাই আমাকে সাহস জোগালো, না তুইও পারবি। তারপরে আবার স্টার্ট করলাম, দেখলাম মন দিয়ে স্টার্ট করলাম, তারপরে পরেরটা আমার হয়ে গেল। তোমরা চেষ্টা করো, তোমরাও পারবে। টাইম সবকিছু একটা শিডিউল মেনটেন করে চলো, তোমরা পারবে। আমি আমার সংসার সামলে, বাচ্চা সামলে, বাচ্চা যেহেতু বড় হয়ে গেছে, তার পড়াশোনাও ছিল, তার স্কুল ছিল, সবকিছু সামলে আমি যেহেতু করতে পেরেছি, তোমরাও পারবে। এটাই কিন্তু সবচেয়ে বড় কথা, যে তোমার যদি মনে জেদ থাকে এবং তুমি যদি একবার মনে ভেবে নাও যে আমার করতে হবে এনি কস্ট, আমি করব, তাহলে কিন্তু তোমাকে আটকানোর মতো কেউ নেই। এবার শুধু চিন্তা ভাবনা করলে হবে না, তার জন্য কিন্তু আমার যথাযথ অ্যাকশন নিতে হবে, যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে। তুই যে চিন্তা ভাবনা করে বসে থাকলাম, এটা কিন্তু হবে না। আর কি বলবো, আমি যতটা পারি চেষ্টা করি পজিটিভ ভাইব দেওয়ার, এবং তোমার যাতে আগামীতে চাকরি পেতে হেল্প হয় তার জন্য কিন্তু অলওয়েজ আমরা আছি। এবং আমার যারা আরো বন্ধুরা আছে যারা অলরেডি চাকরি পেয়েছে, তাদের এক্সপিরিয়েন্সও খুব তাড়াতাড়ি আসতে চলেছে চ্যানেলে। তো যারা প্রিপারেশন নিচ্ছে, খুব তাড়াতাড়ি একটা এক্সাম হবে বা এক্সাম ডেট বেরোবে, খুব একটা শোরগোল চলছে এটা নিয়ে, অনেক রকম বিভিন্ন রকম কার্যকলাপ চলছে এটা নিয়ে। তো যারা আগামীতে এক্সাম দিতে চাইছে বা এক্সামে বসতে ভয় পাচ্ছে, তাদের জন্য কি বলতে চাইছিস? ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যেহেতু আগামীতে এক্সাম ডেট পড়েছে, তোমরা জোর কদমে প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস সেট কিনে নাও একটা। আমি যেটা বারবার করে বলি, প্র্যাকটিস সেট 1 ঘন্টা তোমরা টাইম হিসাবে প্র্যাকটিস সেট দাও, আর হাতে 5 মিনিট এক্সট্রা রাখবে। কারণ ওখানে গিয়ে নাম লিখতে, গোল করতে তোমার একটু অসুবিধা হতেই পারে। 55 মিনিটের মধ্যে তোমরা শেষ করার চেষ্টা করো। প্র্যাকটিস সেট একটা করে দাও, আর সেই প্র্যাকটিসগুলো যতটা তোমার হয়, আর যেগুলো হবে না সেগুলো তুমি ভালো করে সারাদিন বসে সলভ করার চেষ্টা করো। আর দুপুর টাইমটা দেখবে আর কি তোমাদের ঘুম ঘুম পাবে, ওই টাইমটা ইন্টারেস্টিং জিনিসগুলো করো, যেটা তোমার কাছে ইন্টারেস্টিং লাগবে, তাহলে তোমাদের আর ঘুম পাবে না।
এই সময়টা ঘুমিয়ে কাটালে হবে না, 1 বছর 2 বছর তুমি জোর কদমে চেষ্টা চালিয়ে যাও, তোমার অবশ্যই হবে। প্রথম তুমি সকালবেলা উঠে কিছুটা ফ্রেশ হয়ে কিছুটা টাইম জিকে পড়ে নিলে, তারপরে একটু এখন তো স্কুল কলেজ যাওয়ার যেহেতু ব্যাপার নেই, কলেজেও রোজ রোজ যেতে হয় না, একটু সকালবেলা একটু জিকে পড়ে নাও, তারপরে একটা টাইম আধ ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য ইংলিশটা রাখতে পারো। তারপরে খাওয়া দাওয়া করে আবার সকালের খাওয়া দাওয়া করে স্নান টান করে আবার 12টার দিকে অঙ্ক জিআই এগুলো করো, আবার সন্ধ্যার পরে সারাদিন যেগুলো করলে সেগুলো একবার রিভাইজ দেবে, নাহলে কিন্তু হবে না একদম। আর দুপুর টাইমে যে কোনো একটা টাইম, দুপুর 3টে বা 4টে যে কোনো একটা টাইম তুমি দিনের মধ্যে প্র্যাকটিস সেট অবশ্যই দেবে একটা করে। তুমি যত দেওয়ার পরে ততই তোমার উপকার হবে, না হলে কিন্তু এটা প্র্যাকটিস সেট দিলে তোমার দেখবে তুমি কতটা কি শিখেছো, এটা তোমার নিজেকে তুমি জাস্টিফাই করতে পারবে, নিজেকে পরীক্ষা করতে পারবে যে তুমি কোন লেভেলে দাঁড়িয়ে আছো। তোমার আর একটা কথা সবসময় আমি বলি যে প্র্যাকটিস সেট যখন দেবে, এখন যেহেতু সামনেই বেশি দিন নেই, হয়তো সামনে হয়তো এক্সাম হবে, তার জন্য বলছি বারবার প্র্যাকটিস সেটটা দিতে। এবার প্র্যাকটিস সেট দিয়ে কিন্তু সেটা সাথে সাথে অ্যানালাইসিস করতে হবে, সেই সব প্রশ্নগুলো সলভ করতে হবে যেটা তুমি পারোনি। আর সলভ করার সাথে সাথে মাথায় এটা রাখতে হবে যে এই প্রশ্নটা আমার যদি পরীক্ষার হলে আসে নেক্সট টাইম কোনো দিন, এটা আমি ভুল করবো না। এই মানসিকতা নিয়ে কিন্তু প্র্যাকটিস সেট দিতে হবে, যে দিলাম হলো না হলো এইরকম চিন্তা ভাবনা না, যেটা আমি পারলাম না সেই প্র্যাকটিস সেট থেকে, সেই প্রশ্নটা যদি আমার নেক্সট টাইম এক্সাম হলে আসে আমি কোনোদিন মিস করবো না। তো এই মানসিকতা নিয়ে কিন্তু তোমার প্র্যাকটিস সেট দিতে হবে, এবং তুমি চাইলে কিন্তু একাও দিতে পারো, আর চাইলে গ্রুপের সাথে দিতে পারো। গ্রুপ স্টাডি করলেই বেশি ভালো হয়। আর গ্রুপ স্টাডি করলে কি হবে, তুমি যখন একা থাকছো তখন তুমি বুঝতে পারছো না তোমার কোন জায়গায় দাঁড়িয়ে আছো, আগাচ্ছ না পিছাচ্ছ। যখন গ্রুপের সাথে 5-7 জন থাকছে, 10 জন থাকছে, তখন কিন্তু তুমি বুঝতে পারবে না আমি কার থেকে আগালাম কার থেকে পিছলাম, ঠিক আছে? তো এরকম একটা কম্পিটিশনের একটা ব্যাপার চলে আসে যে ও আর আমি রেশারেশি করে পড়াশোনা করছি, বা এই ক্ষেত্রে কিন্তু পড়াশোনা একটু ভালোও হয়ে যায়, মানে একটু ওর থেকে আমি বেশি পড়বো, ও আবার চাইছে আমার থেকে বেশি পড়বে। তো এবার কিন্তু পড়াশোনার টাইমটা যে বেড়ে যায় এবং ইন্টারেস্টটাও বেড়ে যায়, যে রেশারেশি করে পড়াশোনা করাও ভালো আমার মনে হয়। অন্য কিছু রেশারেশি দরকার নেই, কিন্তু পড়াশোনাটা রেশারেশি করে করাও ভালো, আমার যেটা পার্সোনালি মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই এটা কমেন্ট করে জানাও। এবং যারা পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে পড়ছে, আর তুইও তো খুব পরিমাণে নার্ভাস। প্রথম একটা দুটো এক্সাম খুবই নার্ভাস ছিলাম, বেশিরভাগ আমার ইন্টারভিউতে নার্ভাসনেস আসতো বেশি, আর মাঠের আগে খুব আর কি নার্ভাসনেস হতো। পরীক্ষার হলের যে এনভায়রনমেন্ট, সেটা কিভাবে তুই কন্ট্রোল করেছিলিস? সবাই পরীক্ষার আগে দেখি প্রচুর পড়ে, পরীক্ষার দিন সকালবেলা বইয়ের পাতা মোটে বন্ধ করে না, ট্রেনে পড়তে যায়। আমার কথা হলো আগের দিন আমি বেশি পড়বো না, সন্ধ্যা 7-8টার মধ্যে পড়ে রেস্ট নেবো, পরের দিন আমি অত বেশি পড়বো না, যতগুলো যেটা মনে হয় আমি একটু দেখলে আমার মনে থাকবে ওইটাই দেখবো, নতুন কিছু পড়বো না। পরীক্ষার সময় নতুন কিছু পড়লে কিন্তু মনে থাকবে না। তুমি যেগুলো আগে পড়েছো সেই জিকে গুলোই বারবার রিভাইজ দাও এই পরীক্ষার আগে। আর পরীক্ষার দিন বেশি পড়তে যেও না, পরীক্ষার দিন সকালবেলা যে আমি এটা পড়বো ওটা পড়বো, পরীক্ষার দিন সকালের জন্য কিচ্ছু রাখবে না, সব আগের থেকেই কমপ্লিট করে রাখবে। বেসিক্যালি পরীক্ষার আগে শেখার কিছু নেই, যা শিখেছো সেটাকে তোমার রিকল করতে হবে, সেটাকে রিমাইন্ড করতে হবে, যাতে কিনা তুমি পরীক্ষার হলে আসলে অসুবিধা না হয়। আর একটা কথা, পরীক্ষার হলে কোনো বন্ধু বান্ধবীর সঙ্গে বেশি আলোচনা করবে, তুই এটা পারবি তো, তুই ওটা পারবি তো, তুই কতর অ্যান্সার দিলি, ও বললো আমি 60-এর অ্যান্সার দিলাম, কিন্তু ওদিকে 60 দেয়নি, 60 হয়তো দিয়েছে কিন্তু সব নেগেটিভ হলো, কিন্তু তুমি ভাবে ও 60 দিয়েছে আমি 40 পাবো, হয়তো আমি পাস করতে পারবো না, এটা এই বলে কিন্তু তোমাদের ডিপ্রেশনে ফেলে দেবে, বা তোমাকে একটা ভয় ধরিয়ে দেবে, এবং তুমি কিন্তু আগামী যতদিন রেজাল্ট না বেরোচ্ছে তুমি কিন্তু ঘুমাতে পারবে না। কারোর সঙ্গে কোনো আলোচনা করার দরকার নেই, ঠিক আছে? আমি যা করেছি বাড়িতে এসে মেলালাম, সব নিজের ভিতরে আমি বাড়িতে এসে মেলাচ্ছি আমার কত হয়েছে, ঠিক আছে? ওটা যদি আমি আবার ওটা বন্ধ করে আমি আবার পড়াশোনা শুরু করব, আবার নেক্সট এর জন্য, মানে মেন্স এর জন্য আমি ওটা ভাববো না যে আমি কোয়ালিফাই করব না, এই করব না, ওটা ভেবে কোনো লাভ নেই। যা করেছো আবার স্টার্ট, সেই দিনকে রাতের থেকে স্টার্ট করে দাও দরকার হলে, নাহলে সম্ভবত এবার ডব্লিউবি তে একটা এক্সাম হতে পারে বা কিছু। আরেকটা কথা সময় বলা, যেটা সবাই বলছিলে যে দিদি কিভাবে মাঠ ক্লিয়ার করেছিল, যেহেতু আমরা বংশগত হেলদি, আমার সব বংশতেই সবাই হেলদি, কিন্তু আমাদের মাঠ কিন্তু টাইম যে 6.5 মিনিট ছিল, বা দিদি 4.5 মিনিট সম্ভবত নাকি? আমার 4.5 মিনিট ছিল, এসআই এর মাঠ 2 মিনিট ছিল, সেখানে আমি এসআই এর মাঠ 1 মিনিট 32 সেকেন্ডে কমপ্লিট করেছিলাম। তারপরে আমি এসএসসি জিডিও দিয়েছিলাম, জিডিতে আমার 8.5 মিনিট টাইম ছিল, 1600 মিটার, সেখানে আমি 7.5 মিনিটে কমপ্লিট করেছি। আর এই মাঠ আমি 3 মিনিট 3 মিনিট 56 সেকেন্ডে কলকাতা পুলিশ করেছি। আর ওদিকে ডব্লিউপি দিয়েছিলাম, সেটা আমি পাস করতে পারিনি, ওটা আমি 3 মিনিট 37 সেকেন্ডে পাস করেছিলাম। আচ্ছা, তোমরা অনেকে কিন্তু ভাবছো বা বলেছো যে এ কিভাবে মাঠ পাস করতে পারে, বা আমাকেও নিয়ে প্রশ্ন উঠেছে। তো আমার কাছে সেই সার্টিফিকেট রয়েছে, এবং সেখানে গভর্নমেন্টের স্ট্যাম্প করা, যে আমি কত সময় ঢুকেছি সেন্সারের টাইমিং এ, সেটা আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। তোমরা যদি চাও
যদি চাও এটা কমেন্ট করে জানিয়ে দিও, এবং দিদিটাও তোমরা যদি চাও, এবং যদি মনে হয় যে এই কিভাবে মাঠ পাস করতে পারে, ইভেন বলে এই কলকাতা পুলিশে যে 10 জন করে ছেলে ছিল তার মধ্যে দিদি ফার্স্ট হয়েছিল। আমি ওখানে ভিডিও করা নিষেধ বা বারণ, বা সেই সময় তার জন্য আমি ভিডিও করিনি। যদি করতে পারতাম তোমরা দেখতে পারতে যে দিদি ফার্স্ট হয়েছিল। ইভেন আমি ফার্স্ট হয়েছি বলবো না, আমি 5-6 নাম্বার ছিলাম। আমার খুব একটা তাড়াহুড়ো ছিল ঢুকতে হবে, আমি জানি ওই টাইমে ঢুকতে হবে। এটা হচ্ছে ব্যাপার, যে মনে যদি জেদ থাকে, মনে যদি সেরকম কনফিডেন্স থাকে, তাহলে কিন্তু খুব একটা টাফ ব্যাপার না। আর যারা সময় নেগেটিভ চিন্তা ভাবনা করো বা নেগেটিভ কমেন্ট করো, একটা কথা বলবো যে পজিটিভ হতে শেখো, না হলে কিন্তু লাইফে খুব বড় দুঃখ আছে ভবিষ্যতে। কারণ কি, তুমি যখন নিজেকেই পজিটিভ ভাইব দিতে পারবে না, তখন সেই নেগেটিভটা তুমি চারিদিকে ছড়াতে থাকবে, এবং সেটা কিন্তু তোমার জন্য এবং তোমার আশেপাশের পরিবেশের জন্য খুব হানিকারক হবে। এটা কিন্তু আমি শুধু পড়াশোনার ব্যাপারে না, ওভারঅল লাইফের জন্য বললাম। পজিটিভ থাকো, পজিটিভ রাখো সবাইকে। নেক্সট যেটা অনেকে কমেন্ট করছে যে দাদা তাহলে আমরা ওএমআর শিটটা কিভাবে ফিল করবো, ওই সময়টা আমরা কিভাবে পেশেন্স রাখবো। কারণ আমরা সারা বছর ধরে পড়াশোনা করছি, 2-3 বছর এত অপেক্ষা করছি, এত কিছু আন্দোলন করে যাই হোক এক্সামটা সংগঠিত হলো। এইবার যদি এক্সাম হলে গিয়ে আমি জানি আমি পাস করে যাবো 100%, আমার চাকরিটা আমার আয়ত্তের মধ্যে, কিন্তু যদি একটা ওএমআর শিটে 1% জন্য ভুল হয়ে যায় না, তোমার এত বছরের খাটনি, এত অপেক্ষা, এত প্রতীক এবং ভবিষ্যৎ পুরো সারা লাইফটাই তোমার নষ্ট হয়ে যেতে পারে। তো ওই সময়টা কিভাবে তুই সাজেশন করবি যে ওএমআর শিটটা কিভাবে ফিল করবে? আমি যেটা করি, যে আমি যেটা করেছিলাম আর কি, ওএমআর শিটের যে নাম্বারগুলো থাকে সেখানে তো আমার নামের অক্ষর অনুযায়ী আমাকে করতে হয়। আমি সেইগুলোকে প্রত্যেকটা করে প্রথমে 1 লাইন দাগালাম, তারপরেরটাই আমি ওইভাবেই পেন নিয়ে এসে একটা করে ডট চিহ্ন দিয়ে রাখি, পুরো গোল করি না। প্রত্যেকটা আমার ডট চিহ্ন এরকম ভাবে আমি আর পেনটা তুলে বলি না যে এখানে করবো, ওইখানেই সরিয়ে নিয়ে আসি, ওরকম ভাবে পুরোটা ফিল আপ করি, তারপরে গোল গোল সার্কেল করে দিই, চলে এসছে। যাই হোক, তোমরা হয়তো ওএমআর শিটের পুরোপুরি ভাবে বুঝতে পারলে না, যেহেতু তোমার মুখে বলা হচ্ছে। তোমরা যদি চাও, আমি কিন্তু নেক্সট একটা পুরো ওএমআর শিট কিভাবে ফিল করতে হয় এবং আমি কিভাবে ফিল করেছি, আর তোমাদের যাতে ওএমআর শিট ফিল করতে 1%ও ভুল না হয়, তার জন্য একটা ভিডিও আমি আগামীতে নিতে চলেছি বা আনতে চলেছি। তোমরা যদি চাও সেরকম টাইপের ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কিন্তু আমরা দুজন মিলেই, বা আমি একা হোক বা দিদি হোক, একটা সেরকম ওএমআর শিট ফিল করার একটা ভিডিও আনবো। কারণ এই ওএমআর শিট ভুল করার জন্য কিন্তু অনেকের লাইফ পুরো নষ্ট হয়ে গেছে বলতে পারো। অনেকে ধরো শেষ বয়স, আর একটাই চান্স বাকি এক্সামের বা কিছু, কারণ ওই সময়টা ভুল করলে কিন্তু এত বছরের পরিশ্রম সব মিথ্যে হয়ে দাঁড়াবে। আর সত্যি বলতে কি, আমাদের সমাজ এমনই যে তুমি যদি চাকরির যোগ্য হও, তুমি আমার থেকে অনেক ভালো, আমি জানি আমার থেকে অনেক দাদারা যারা দেখছো বা বন্ধুরা দেখছো, ভাইরা দেখছো, আমার থেকে অনেক ক্যাপাবেল, আমার থেকে, আমার দিদি থেকে অনেক যোগ্যতা সম্পন্ন, কিন্তু এক না এখানে বস, এক না ওইদিকে যা, খুব জ্বালায়, জানেন তো, খুব জ্বালায়, খুব জ্বালায় আমাদের। মানে তো ওএমআর শিট কিভাবে ফিল করতে হয়, অবশ্যই একটা ভিডিও আসবে বা কিছু, তোমরা যদি চাও, তোমরা যদি সেরকম ভিডিও চাও, অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দাও। আর এখানে যারা ভিডিও দেখছো, তার মধ্যে কিন্তু অনেকেই এমন স্টুডেন্ট আছে, এমন দাদারা আছো, এমন ভাইয়েরা আছো, এমন বন্ধুরা আছো, বা দিদিরা আছো, বোনেরা আছো, আমাদের থেকে হয়তো তোমরা অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, অনেক বেশি ক্যাপেবল, অনেক বেশি উচ্চশিক্ষিত, বাট আমাদের সমাজ এমন যে কেউ যদি সাকসেস পায়, এটা অবশ্য একটা সামান্য সাকসেস বলতে পারো, বা একদম নিম্ন লেভেলের সাকসেস বলতে পারো, বাট তবুও একটা সাকসেস। আমাদের সমাজ এমনই যে সাকসেস পাবে সমাজ তার কথাই শুনবে, বা যে সাকসেস পাবে না সমাজ তার কথা শুনতে চায় না। এটাই কিন্তু আমাদের সমাজের রীতি। তো এটাই বলবো, তোমরা যতই শিক্ষিত হও না কেন বা কিছু, সেখানে কিন্তু তোমার কথাটা কেউ শুনতে একটু কেরকম অকওয়ার্ড ফিল করবে বা শুনতে চাইবে না। সেখানে দাঁড়িয়ে আমি চাইবো তোমরা সফল হও, সফল হলে কিন্তু তোমাদের কথা সবাই শুনবে, সবাই তোমাদের কথা ইন্টারেস্ট দেখাবে, এবং তোমাদের কথা সবাই গুরুত্ব দেবে বলতে পারো। যেটা আমাদের সাথে এক সময় হয়েছে, যে একটা কথা বলে সেটা দাম থাকতো না বা কেউ কথা শুনতে চাইতো না, বাট এখন কিন্তু সবাই শুনতে চাই। আশা করছি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি এই ঘটনাগুলো ঘটবে, তোমাদের সবাই ভালোবাসবে এবং তোমরা খুব তাড়াতাড়ি সাকসেস পাবে। তো তোমাদের আর কি কি জিনিস জানার আছে, বা তোমাদের আর কি কি জিনিস জানতে পারলে খুব ভালো হবে তোমাদের পক্ষে, সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর তোমরা যারা চাইছিলে যে আমরা কিভাবে মাঠ পাস করেছি, তাও যে টাইম দিয়েছিল তার থেকে প্রায় 20-30 সেকেন্ড আগে, বা ওর প্রায় 1 মিনিট আগে, সেগুলো কিভাবে করেছিলাম, সেই মাঠটা কিভাবে পাস করেছিলাম এত অল্প সময়ের ভিতরে বা নির্ধারিত সময়ের ভিতরে, সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। তাহলে কিন্তু আমরা দুজন মাঠে গিয়ে প্র্যাকটিক্যালে তোমাদের সেই মাঠের এক্সপিরিয়েন্স বলবো, এবং মাঠে কিভাবে
এক্সারসাইজ করবে, প্রি এক্সারসাইজ বা পোস্ট ওয়ার্কআউট, প্রি ওয়ার্কআউট সব কিছু নিয়ে তোমাদের ভিডিও আসবে মাঠের ব্যাপারে। তো তোমরা যদি মাঠ বিষয়ে ইন্টারেস্টেড থাকো বা মাঠ কীভাবে পাস করতে হবে, যারা হেলদি আছে তারা কি করবে, যাদের ওয়েট কম আছে তারা কি করবে, তো সব কিছু নিয়ে কিন্তু যদি মাঠের ডিটেলসে তোমরা পিএমটি পিটি ফিট হতে যাও, পাস করতে যাও, তাহলে কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানিও। এবং তোমরা যারা ইন্টারভিউ নিয়েও ইন্টারেস্টেড, ইন্টারভিউতে কি কি ধরনের প্রশ্ন ধরে, ইন্টারভিউ ড্রেস আপ কেমন থাকবে, মেয়েদের ড্রেস আপ কেমন থাকবে, ছেলেদের ড্রেস আপ কেমন থাকবে, কি করলে অনেক বেশি নাম্বার পাওয়া যাবে এবং কি করলে তোমার 100% নাম্বার থাকলে কিন্তু তুমি ফেল করে যাবে, তোমাকে ফেল করেই দেওয়া হবে ইন্টারভিউ হল থেকে। তো সেইগুলো নিয়ে কিন্তু পুরো ডিটেলসে ইন্টারভিউ নিয়ে ভিডিও আসতে পারে, যদি তোমরা কমেন্ট করো, যদি তোমরা চাও। তো ঠিক আছে, তো তোমাদের কি রিকোয়ারমেন্ট, আগামীতে কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে একটা লাইক করতে পারো, আর বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করতে পারো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তো থাকতেই পারো। আর আগামীতে খুব সুন্দর সুন্দর স্টাডি ম্যাটেরিয়ালস, বিভিন্ন পিডিএফ, বিভিন্ন রকম ক্লাস যেগুলো দেখে আমরা চাকরি পেয়েছি এবং যেগুলোতে আমার চাকরিতে হেল্প করেছে এবং তোমাদেরও হেল্প করবে। আর প্রিপারেশন চলাকালীন কিন্তু অনেক সময় কি হয়, যারা চাকরি প্রিপারেশন করছে তারাই কিন্তু বুঝতে পারে যে কি ধরনের সমস্যাগুলো আমাদের ফিল হচ্ছে, সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করে স্মার্ট ক্লাস নিয়ে আসতে চলেছি, যেটা কিনা তোমাদের চাকরির ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তো চলো ভিডিও এখানে এন্ড করলাম। ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রিপারেশন ভালো করে নিতে থাকো। আশা করি তোমরাও খুব তাড়াতাড়ি সাফল্যের স্বাদ পাবে। তো চলো টাটা, বাই বাই, সাবধানে থেকো, সুস্থ থাকো।